আসসালামু আলাইকুম। আমাদের তারেক রহমান বাংলার মাটিতে পা ফেলে হেঁটে বেড়াচ্ছেন। দৃশ্যটি অত্যন্ত দৃষ্টিশোভন, অত্যন্ত মধুময়, অত্যন্ত আনন্দদায়ক, উদ্দীপক, শরীরে একটি জাগরণ সৃষ্টির মতো চোখ জোড়ানো দৃশ্য। বাংলাদেশে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন এবং তিনি হেঁটে বেড়াচ্ছেন। তিনি বাসা থেকে হেঁটে অফিসে যাচ্ছেন, অফিস থেকে অন্য কোথাও যাচ্ছেন। তিনি মোট কথা বাংলার মাটিতে পা ফেলে হেঁটে বেড়াচ্ছেন। এ দৃশ্য ভুলে যাবার নয়, ভুলবার নয়। তার পিতার পিছনে অনেক দিন দৌড়েছি, অনেক সময় তখন ছোট ছিলাম। খাল কাটার বিভিন্ন প্রকল্পে দৌড়ে বেরিয়েছি পাগলের মতো। তখন তো অতটা বুঝতাম না, তখন এটুকু ভালো লাগতো জিয়াউর রহমান আসছে, জেনারেল জিয়াউর রহমান আসছেন। সেনাবাহিনীর পোশাক পরা, কখনো সেই হাফাতা সাদা গেঞ্জি, মাথায় টুপি, রাখাল বয় বলতো যা, যে পোশাকে তাকে কাদা পানি ছেঁচে স্যালো মেশিন স্টার্ট দিচ্ছেন, খাল কাটছেন, হাঁটছেন, বিপুল মানুষের স্রোতের ভিতর দিয়ে খোলা মনে বুক উঁচিয়ে দৃঢ় দর্পে এক মহাপুরুষ হেঁটে যাচ্ছেন তারেক রহমান। কিন্তু সবচেয়ে আমার কাছে যেটা আনন্দিত হয়েছে, আনন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং যেটাকে কেন্দ্র করে আমিও ভিডিওটা তৈরি করছি, এটা কোনো তোষামদি বা জন্য না, তেল মারার জন্য না, কারণ আমি বিএনপির কোথাও কোনো পদবি কোনো কিছুতেই নেই। আমি 17 কোটি মানুষের একেবারে সাধারণ একজন জনগণ। দীর্ঘদিন পরে এবার ভোট দিয়ে আসছি, হাতের কালিটা এখনও মোছে নাই, দীর্ঘদিন পরে ভোট দিয়েছি। তো সেই জনগণের জায়গা থেকে আমার যেটা দেখে ভালো লেগেছে আমি সেটা নিয়ে একটি ভিডিও বানাচ্ছি, কাউকে খুশি করবার জন্য নয়, বা কারোর কাছ থেকে কিছু পাবো সেটার উদ্দেশ্য নয়। আমার পাওয়ার কোনো কিছু নাই, যা পাওয়ার আমি পেয়ে গেছি। এখন হচ্ছে বাঙালি মুসলমান মারা যাবার পরে কবরটুকু যেটুক প্রয়োজন সেটুকুই, অর্থাৎ নিরাপদ মৃত্যু, নিরাপদ কবরস্থানে গমন, নিরাপদ সমাহিত হওয়া। কারণ জুলাই আগস্টের সেই দিনগুলোতে বা জামাতের নেতাদের যাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে নির্মমভাবে, জুলাই আগস্টে যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে যেভাবে মাটি চাপা দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের মৃত্যু অনিশ্চিত, তাদের কবরে সমাহিত হওয়া, তাদের কার কোথায় লাশ, কার কোথাকে মাটি চাপা হয়ে দিয়েছে, তাদের অভিভাবকরা, তাদের গৃহস্থরা, মা বাবারা এখনও সেটাও জানে না। অন্তত এইটুকুই চাওয়ার আছে, যেন স্বাভাবিকভাবে কবরস্থ হতে পারি। কিন্তু ভিডিও করছি আমার ইচ্ছা থেকে, আমার মনের উৎফুল্লতা থেকে। আমি সচিবালয় থেকে উসমানী স্মৃতি মিলনায়তনে যাওয়া এবং 21-এর পদক বিতরণের পর আবার সেই পায়ে হেঁটে উসমানী মিলনায়তনের থেকে সচিবালয়ে হেঁটে আসার এই দৃশ্যটা বারবার আমার মেমোরিতে রিসাইকেল হচ্ছে, অটো রিভাইজ হচ্ছে মাথার ভিতরে। কারণটা কি? যখন তারেক জিয়া হেঁটে যাচ্ছেন আমি সেই হাঁটাকে দেখেছি। অবশ্যই আপনার থেকে আমার দেখার দৃষ্টিভঙ্গিটা একটু আলাদা, সেই আলাদাটুকু খুঁটিয়ে বের করে আমি ভিডিওটা বানাচ্ছি। তারেক রহমান স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছেন, একবারে স্বাভাবিক গতিতে, কারণ তিনি এখনও কাউকেই বুঝতে দিচ্ছেন না যে তিনি প্রধানমন্ত্রী, এখনও কাউকেই অনুধাবন করতে দিচ্ছেন না যে রাষ্ট্র ক্ষমতার শীর্ষে তিনি, এখনও কাউকেই মানসিকভাবে, মানবিকভাবে, চেতনায় কারোর ভিতরে এমনভাবেই আবির্ভূত হচ্ছেন না যে তিনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা এবং তিনি একজন নির্যাতিত নেতার থেকে এই ক্ষমতার শীর্ষে আহরণ করেছেন। তিনি তার মায়ের পুরানো কর্মচারী ডাকছেন, এই তুই নূর না। এ ধরনের দৃষ্টান্ত হাজারো আছে, হয়তো একটাকে তুলে আনা হয়েছে। ফাতেমাকে তার পরিবারের একটি বিশ্বস্ত সহচর হিসাবে তাদের সাথে রেখে দেওয়া হয়েছে, অর্থাৎ মানবিক। তারেক রহমান মানবিকই রয়ে গেছে, এখনও অমানবিক তো হওয়ানি নেই, অতি মানবের জায়গাটাতেও তিনি নিজেকে এখনও দাঁড় করাননি। সাথে এনএসআই আছে, ডিজিএফআই আছে,
নিজস্ব সিকিউরিটি গার্ড আছে, পিজিআইয়ের অফিসার দেখলাম আছে, এসএসএফ আছে, সবাই আছে। সবাই তাকে ঘিরে স্বাভাবিক গতিতেই হেঁটে যাচ্ছে, কারণ সবাই আনমনা উদাসীন, নিজস্ব একেবারেই চিরচারিত ভঙ্গিমায়। এই ভঙ্গিমাটুকু স্বয়ং তারেক জিয়ার ভিতরেও। তাদেরকে ভিডিও করা হচ্ছে, সেটার দিকে ভ্রুক্ষেপ নেই। তারা একজন নেতাকে নিয়ে গাইড দিয়ে নিয়ে যাচ্ছেন, সেটার দিকেও হয়তো ততটা ভ্রুক্ষেপ নেই, অনেকটা উদাসীন। এই ভিড়ের ভিতরে, এই মানুষগুলোর ভিতরে একজন জাগ্রত মানবীকে আমি লক্ষ্য করেছি, একজন সাহসী উদ্যোগী নেত্রীকে আমি খেয়াল করেছি, লক্ষ্য করেছি। এই নেত্রীটির ভিতরে, ভবিষ্যৎ নেত্রীর ভিতরে, অর্থাৎ আমি জাইমা রহমানের কথা বলছি, কীভাবে তার পিতার পাশে দৃঢ় পদক্ষেপ, অথচ কতটা শক্তিশালী, কতটা মজবুত, কতটা আস্থার, কতটা বিশ্বস্ততার প্রতীক হয়ে তারেক রহমানকে গাইড দিয়ে নিয়ে যাচ্ছেন, যেন অন্য কারোর প্রয়োজন নেই, আমি আমার বাবার জন্য যথেষ্ট। তার আত্মবিশ্বাস, তার আত্ম অহমিকা এতটা ক্ষিপ্র, এতটা শক্তিশালী, এতটা মনোবলে পরিপূর্ণ যে তার সামনে জগদ্দল পাথর, হিমালয় পাহাড় এসেও যদি তার বাবার সামনে এসে দাঁড়ায়, জাইমা ত্রুলির দুই হাত দিয়ে ছিটকে সেই শক্তিকে ছুঁড়ে ফেলে দিতে সক্ষম। আমি এই দৃঢ়তা, এই মনোবল, এই শক্তিশালী চেতনার আর একজন নেত্রীকে দেখেছিলাম 91-তে। আমার চোখের সামনে ভাসে ম্যাডাম খালেদা জিয়া যখন হাঁটছিলেন। আমি চাকরির খাতিরে এরশাদের খুব কাছে ছিলাম, সেই আন্দোলনগুলোয় আমি একেবারে খুব তখন তো মিডিয়ায় এতটা প্রচুর বহুল ছিল না, এতটা টিভির সম্প্রচার কেন্দ্র ছিল না, সম্ভবত বিটিভি ছিল মাত্র। আর বেসরকারি চ্যানেল আসছে কিনা আমার জানা নেই, আমার মেমোরিতে নাই। এত মোবাইলও ছিল না, মোবাইল তখন আবিষ্কারই হয়নি। সেই সময়কার সেই আন্দোলনগুলো ম্যাডাম খালেদা জিয়া হেঁটে যেতেন, তার হাঁটার যে গতি, যে ক্ষিপ্রতা, যে ব্যগ্রতার চাহনি, যে সিংহের মতো তার আক্রমণাত্মক পথ চলা, তার সামনে দাঁড়াবার মতো শক্তি এখনও আবিষ্কার হয়নি। জুলাই আন্দোলন আমি দেখেছি, জুলাই আন্দোলনের ভিতরে না, বাইরে থেকে দেখেছি, কিন্তু 91-এর আন্দোলনের ভিতরে থেকে দেখেছি ম্যাডাম খালেদা জিয়ার 91-এর যে শক্তির বিরুদ্ধে, যে শক্তি নিয়ে, যে হিংস্র থাবা নিয়ে তিনি মাঠে আসছিলেন আন্দোলনে, তার কাছে জুলাই আন্দোলনের কিছুই না। কিন্তু জুলাই আন্দোলন হেরে গেছে একটি নরপৈশাসিক শক্তি। এই শক্তিগুলো, অবৈধ শক্তিগুলো দুর্বলই হয়, মানসিকভাবে চিত্তহীন হয়, চেতনাহীন হয়, অবশ হয়। যে কোনো ছোটোখাটো ঝড়ে এরা পড়ে যায়, কারণ এদের ভিতরে দুর্বলতা থাকে। এদের নৈতিকতা হারানোর পরে এরা বিবেকহীন, চেতনাহীন, আদর্শহীন হয়ে পড়ে। তো মাতালের মতো, একজন মাতালকে যেদিকে আপনি রাস্তা ধরাই দেবেন, যেদিকে তোমার বাড়ি সেদিকেই হাঁটা দেয়। স্বৈরা শাসক এতটাই উদ্বেগ হারিয়ে ফেলেছিল যে তাদের সঠিক পথ খুঁজে পায়নি। এখন তারা বলছে পালিয়ে যাওয়া ভুল হয়েছে, শেখ হাসিনা দেশে থেকে কারাগারে বা সেনাবাহিনীর কাছে থাকলে রাজনীতিতে প্রতিষ্ঠিত হবে। একবার মদ্যপ কথাবার্তা। সিদ্ধান্ত নিতে তারা ভুল করেছিল এই জন্য যে তারা ভুল সিদ্ধান্ত নিতে 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 তাদের মগজে পচন ধরে গিয়েছিল, এবং সেই পচন সারা দেশের নেতাকর্মীদের ভিতরে ক্যান্সারে আক্রান্ত হয়ে দেশটাই রুগ্ন হয়ে পড়েছিল। যার জন্য ওই জুলাই আকাঙ্ক্ষা, আমি ছোট বলছি না, জুলাই আগস্টের আন্দোলন বাংলাদেশ স্বাধীনতার পরবর্তী সবচেয়ে শ্রেষ্ঠ আন্দোলন। কিন্তু আমি ম্যাডাম খালেদা জিয়াকে আলাদা করছি এইখানেই, যে যে শক্তি নিয়ে জুলাই আন্দোলন তৈরি হয়েছে, ম্যাডাম খালেদা জিয়ার পিছনে এত বড় শক্তি, এতটা সঞ্চয়িত শক্তি তার পিছনে ছিল না। ঢাকা ভার্সিটির ছাত্ররা তখনও তার পাশে সম্পূর্ণভাবে আসেনি, যদিও আমানুল্লাহ আমানরা ছিল, আন্দোলন করেছে, তাদের ক্ষেত্র ছিল আলাদা। কিন্তু ম্যাডাম লড়ে গেছেন তার কিছু সহপাঠী সহকর্মীদের নিয়ে। এই জায়গাটাই আমার মেমোরিতে ভেসে ওঠে। জাইমা যেভাবে পিতাকে নিয়ে অগ্রসর হচ্ছেন, পিতাকে যেভাবে সাহসী পথে সাথী হচ্ছেন, পিতাকে যেভাবে সহযাত্রী হিসাবে, অভিযাত্রী হিসাবে, অত্যন্ত দক্ষ এবং পারঙ্গম এবং সিকিউরিটি মানুষ হিসাবে পিতাকে যেভাবে গাইডনেস দিয়ে, তাকে যেভাবে কাভারেজ করে রেখে দিচ্ছেন তার করায়ত্তের ভিতরে, তার বুকের পাঁজরের ভিতরে, সে যে পিতাকে যেভাবে তার পৈতৃক
ভূমিকাকে অবলম্বন তো করছেনই, এবং তাকে স্বীয় জায়গায় পৌঁছাতে তার সর্বশক্তি দিয়ে তার পিতার পাশে এসে দাঁড়িয়েছেন। এই ভূমিকা অবশ্যই বাংলার মানুষ মনে রাখবে, এই স্মৃতি বাংলার মানুষ তাদের মেমোরিতে ধারণ করবে, এবং ভবিষ্যতে যদি জাইমা রহমান বাংলাদেশের নেতৃত্বে আসে, তবে নিজেকে, আমার যতটুকু দৃষ্টিতে আসছে, নিজেকে স্বয়ং সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত করে এবং করতে তিনি সক্ষম। তিনি শিক্ষিত, স্মার্ট, বাংলাদেশের বাইরে থেকে অনেক রাজনৈতিক ভূমিকা অবলম্বন করেছে, পিতার সাথে থেকে রাজনৈতিক পরিবেশ বুঝতে শিখেছে। একজন নির্যাতিত মানুষের, মুসলিম মানুষের সেবা যত্নের মাধ্যমে মায়ের ভূমিকায় থেকে খালেদা জিয়া দেশে ছিলেন মায়ের জায়গাতে। হয়তো এই জাইমাই তার পিতার সর্বক্ষেত্রে, ঘুমে, শয়নে, স্বপনে, জাগরণে, জাগ্রত সর্বক্ষেত্রেই মায়ের আদরের স্পর্শ দিয়ে বাবাকে সুস্থ করে তুলেছেন, উজ্জীবিত করে তুলেছেন, পুনরুজ্জীবিত করে বাংলার মাটিতে সাথে এসে রাজনৈতিক অঙ্গনে বাবার সাথে যেভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে তাকে সব ধরনের সিকিউরিটি দিয়ে যাচ্ছেন, এটা তার শিক্ষার জন্য, জানবার জন্য বিশাল এক পাঠাগার, বিশাল এক রাজনৈতিক পুস্তকের মাঠ। আপনাদের মনে থাকার কথা, বিশেষ করে আমাদের এই বয়সী লোকের জন্য, যে বেনজির ভুট্টোকে যেদিন হত্যা করা হয়, জনগণের আন্দোলনে তিনি হেঁটে যাচ্ছিলেন, এবং তাকে যখন পাশের থেকে গুলি করা হয় তখনও তার দৃষ্টির সামনে জনগণের দিকে ছিল। তিনি জনগণের দিকে দেখছিলেন, হাত নাড়ছিলেন, তাদেরকে অভিনন্দন জানাচ্ছিলেন। সেই তার সহকর্মী, তার সাথে থাকা আন্দোলনরত জনতার সাথে মাঝে থেকেই, তার ভিতরেই কিন্তু তিনি নিহত হয়েছিলেন। কিন্তু বেনজির ভুট্টো এই ধরনের স্বাধীন চেতা, স্বাধীন মনোভাবাপন্ন এবং দৃঢ় চেতা, বাবার মতো, যদিও বাবা স্বৈরা শাসক ছিলেন, অত্যন্ত রাগী ব্যক্তি ছিলেন, মানুষকে তোয়াক্কা করতেন না, অত্যন্ত অহংকারী ছিলেন, ধন সম্পদের মালিক ছিলেন, কিন্তু বেনজির ভুট্টো মেয়ে হওয়াতে স্বাভাবিকভাবেই অনেকটা নিরহংকারী ছিলেন। আমার মনে হয় এখনও, আমার যতটুকু মনে আছে, অনেকটা মানুষের কাছে আসার চেষ্টা করেছিলেন। বেনজির ভুট্টো মানুষের কাছে আসার চেষ্টা করেননি, তিনি নেতা হিসাবে জনগণ থেকে অনেক দূরে থাকার চেষ্টা করেছেন, এবং তিনি যে হুঙ্কার দিতেন সেটা জনগণকে শুনতে বাধ্য করতে চাইতেন। কিন্তু বেনজির ভুট্টো চাইতেন যে না, সাধারণ মানুষের ভিতরের কথাগুলোই আমার ভিতর থেকে প্রকাশ পাক। আমি আশা করি ভবিষ্যতে জাইমা রহমান সাধারণ মানুষের কণ্ঠস্বরকে শোনার চেষ্টা করছেন, তার কান খোলা রেখেছেন মানুষের বিদীর্ণ হাহাকার, মানুষের ব্যথা বেদনা, মানুষের চাহিদা, মানুষের যে আকাঙ্ক্ষাগুলো কোথায়, কোন অবস্থায় আছে, কী চাচ্ছে, এই জায়গাগুলো তার কানে পৌঁছাবে, তিনি বুঝবেন, এবং পিতার সহমর্মিতায়, পিতার সহকর্মী হিসাবে পিতার পাশে থেকে রাষ্ট্র পরিচালনার দক্ষতা অর্জন করবেন, এবং তার শিক্ষা সাথে তার পৈতৃকভাবে পাওয়া যে রাষ্ট্র চালানোর দক্ষতাকে তার মেধার সাথে সমন্বয় ঘটাবেন। তিনি উচ্চতায় বেশ স্বাভাবিক মেয়েদের তুলনায় বেশটা লম্বা, অর্থাৎ যা যা প্রয়োজন, দৈহিক গড়নে একজন নেতা হবার যোগ্য, শিক্ষার একজন নেতা হবার যোগ্য, স্মার্টনেসে একজন নেতা হওয়ার যোগ্য, পারিবারিকভাবে ঐতিহ্যবাহী ম্যাডাম খালেদা জিয়ার পরিবার বা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের একজন নীতি, নৈতিকতা এবং আদর্শিক মানুষ হিসাবে, আমি নারী বলবো না, মানুষ হিসাবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করবার সমস্ত কিছু তার ভিতরে খোদা তাআলা দিয়ে দিয়েছেন, সেটা প্রতীয়মান। এবং তার বাংলার যে কালচার, তার ভিতর দিয়ে অলরেডি এই মুহূর্তে কয়েকদিনের ভিতরেই যেটা তিনি মানুষের কাছে উপস্থাপিত করতে পেরেছেন, মানুষের কাছে তুলে ধরতে পেরেছেন, বাঙালি কালচার বা বাঙালি ঘরোয়ানার একজন নারীর যে শোভনকারী দৃষ্টিভঙ্গি, পোশাক, চলাফেরা, শালীনতা, সব দিক থেকে আমার দৃষ্টিতে যতটুকুন আকৃষ্ট হয়েছি, আমার মতে পুরা বাঙালি জাতীয় তাকে নিয়ে কোনো দ্বিমত পোষণ করবেন না, কোনো প্রশ্ন তুলবেন না, তার নীতি নৈতিকতা নিয়ে কোনো কথা তুলবার মাঝে সামাজিক মাধ্যমে কি বলবো, কিছু তো গালি দেব না, রোজা আছি, ইফতার করবো একটু পরেই, বললাম না, বিতর্কের খাতিরে নিজেদের সন্তানকে যেন অবলোকনে, অবহেলায় মানুষের কাছে প্রশ্নের মুখে দাঁড় না করাই।
আপনার ঘরে, আমার ঘরে, আমাদের বাংলাদেশে, আমাদের মেয়ে, আমাদের নারী, আমাদের মা বোন সন্তান, আমরা যেন তাদেরকে কলুষিত না করে তুলি। শুধু রাজনৈতিক প্রতিহিংসার খাতিরে, কোনো দলীয় প্রতিহিংসার খাতিরে, ক্ষমতার প্রতিহিংসার খাতিরে নিরীহ একজন মানুষকে যেন নিজেদের ভুলের কারণে মানুষের সামনে অপমানজনক, লজ্জিত করে উপস্থাপিত না করি, সেটুকু আমরা খেয়াল রাখি। আত্মমর্যাদা যার যার জায়গা থেকে সেটুকুই বজায় রাখি। যে ভালো সবাই ভালোকে ভালো বলি, যে মন্দ সবাই মন্দকে মন্দ বলি। গুজবে কান না দিয়ে বাস্তবতাটুকু জেনে আমরা সবাইকে যার যার অবস্থানগতভাবেই সেই নজরে দেখলেই আমরা প্রকৃতপক্ষেই মানবিক শক্তিতে একটি সংগঠিত জাতি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে তুলব। হোক সে নারী, হোক সে পুরুষ, নিজের যোগ্যতায় স্বগরিমায় যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, সেখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই। কি ইসলাম বলি, কি যে যাই বলি না কেন, ইসলামেও নারী নেতৃত্ব রয়ে গেছে। আবার এটা বললে অনেক হুজুররা আবার প্রশ্নের দিকে আমাকে ধাক্কিয়ে দেবে, কিন্তু আছে, আপনারা খুঁজে দেখবেন। আমি অতটা উদাহরণ যাচ্ছি না, কিন্তু জাইমা রহমানকে নিয়ে আমার যে দৃঢ় একটি আস্থার জায়গা তৈরি হয়েছে, যে না, তারেক রহমানের পাশে একটি শক্তিশালী জ্ঞান গর্ব ব্যক্তিত্ব তার পাশে আছে, যে তাকে সিকিউরিটি দিতে পারবে শারীরিকভাবে এবং রাজনৈতিকভাবেও তাকে সকল মানসিক প্রশান্তির জায়গা তো আছেই, মানসিকভাবেও তাকে অনেক বুদ্ধিভিত্তিক সহযোগিতা করবেন। আশা করি ভালো লাগবে সবার। আসসালামু আলাইকুম।